নির্বাচনকে সামনে রেখে ইসলামী দলগুলোকে নিয়ে পৃথক জোট গঠনের উদ্যোগ, লক্ষ্য ৩০০ আসনের প্রার্থী, ঈদের পর আনুষ্ঠানিক ঘোষণা। হজ যাত্রায় দুর্ভোগ বেড়েই চলেছে, প্রতিদিনই বাতিল হচ্ছে ফ্লাইট, বিকল্প ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিমান পরিবহন মন্ত্রী। বঙ্গবন্ধু হত্যার প্রেক্ষাপট তৈরিতে দায় এড়াতে পারে না তখনকার রাজনৈতিক দলগুলো, মত গবেষক ও বিশ্লেষকদের। কোরবানি ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় কাটাচ্ছেন গরু খামারিরা, লাভের আশা থাকলেও আশঙ্কা কেবল ভারতীয় গরু নিয়ে। এবং ভিসা জটিলতায় ৫ বছর ধরে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ রেখেছে সংযুক্ত আরব আমিরাত, রেমিটেন্স হারাচ্ছে দেশ। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সঙ্গে আছে আমি যোজনা আফরিন। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো পুরো খবর। নির্বাচনকে সামনে রেখে বড় দুই জোটের বাইরে ইসলামী দলগুলোকে নিয়ে একটি পৃথক জোট গঠনে তোড়জোড় শুরু হয়েছে। এতে নিবন্ধিত 4টি ইসলামী দল ছাড়াও অনিবন্ধিত আরও 8টি দল থাকতে পারে। ৩০০ আসনের প্রার্থী দেওয়ার লক্ষ্য নিয়ে ঈদের পর এই জোটের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন ওই দলগুলোর সিনিয়র নেতারা। বিস্তারিত জানাচ্ছেন হাসান পারভেজ। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট থেকে বের হয়ে যাওয়া ইসলামী ঐক্য জোটের উদ্যোগে সম্প্রতি একটি পৃথক জোট গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। এখন পর্যন্ত নির্বাচন কমিশনে 4টি নিবন্ধিত দল ও সমমনা বেশ কিছু দল এই জোটে থাকতে পারে বলে নিশ্চিত করেছে দলগুলোর নেতারা। দলগুলো হলো ইসলামী ঐক্য জোট, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও বাংলাদেশ মুসলিম লীগ। এছাড়া চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশকে জোটে রাখা নিয়ে আলোচনা চলছে। সমস্ত প্রকৃত ইসলামী শক্তি আগামী দিনগুলিতে ঐক্যবদ্ধ হবে এবং একটা জোট গঠিত হবে, সেটা নির্বাচনকে সামনে রেখে এবং আন্দোলনকে সামনে রেখে। আমাদের এই জোট শুধু নির্বাচন কেন্দ্রিক হবে না, দীর্ঘ প্রোগ্রাম নিয়ে হবে, এটা নিয়েও আমাদের আলোচনা চলছে আর কি। দলগুলো এরই মধ্যে নিজেদের আলাপ আলোচনা করে একটি জায়গায় এসেছে বলে জানালেন নেতারা। আমরা এই পর্যন্ত আলোচনাটা খুব দ্রুত পর্যায়ে নেওয়ার চেষ্টা করছি, তবে আমার মনে হয় যে ঈদের আগে প্রাথমিক আলোচনাটা আমরা শেষ করতে পারবো। ঈদের পরপরই হয়তো এই বিষয়ে একটা রূপরেখা আপনাদের সামনে আমরা পেশ করতে পারবো। আমরা এই জোটটাকে একটি স্থায়ী রাজনৈতিক জোট হিসাবে গঠন করতে চাই। আগামী নির্বাচন জোটগতভাবে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার লক্ষ্য রয়েছে তাদের। আমাদের নেতা কর্মীদের কাছে এই আহ্বান পৌঁছেছি এবং এই মেসেজ দিয়েছি যে প্রত্যেক আসন থেকে যেন 3 জন করে তারা মনোনয়ন করে বাছাই করে কেন্দ্রের মধ্যে পাঠায়। আমরা জোটগতভাবে নির্বাচন করার চেষ্টা করছি। তবে ভোটের মাঠে এ জোট কতটুকু গুরুত্ব পাবে তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। বেড়ে চলেছে হজ যাত্রায় ভোগান্তি। ভিসা জটিলতায় যাত্রী না থাকার কারণে প্রতিদিনই বাতিল হচ্ছে ফ্লাইট। এদিকে হজে যাওয়ার শেষ সময় যতই ঘনিয়ে আসছে, পরিস্থিতি ততই জটিল হচ্ছে। তবে বিকল্প ব্যবস্থায় হজ যাত্রীদের পরিবহনের আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাশেদ খান মেনন। বিস্তারিত জানাচ্ছেন তালুকদার বিপ্লব। একের পর এক হজ ফ্লাইট বাতিলের খবরে নানা আশঙ্কায় আশকোনা হজ ক্যাম্পে ফ্লাইটের জন্য প্রহর গুনছেন হজ যাত্রীরা। আমি এখন যেতে পারতেছি বিধায় আমার ভাগ্য ভালো, আমি যেতে পারতেছি। আর যারা যাচ্ছে না তাদের জন্য দোয়া করি, তারা যেন হজে পৌঁছতে পারে। আতঙ্কর মাঝে বলতে আমারও ছিল, আগে ছিল 6 তারিখে, এটা ক্যান্সেল হয়ে আজকে আবার হয়েছে। বেঁধে দেওয়া সময়ের মধ্যে ভিসার আবেদন শেষ করতে না পারায় 5টি হজ এজেন্সিকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার আরও 2টি ফ্লাইট বাতিল করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এই নিয়ে বাংলাদেশ বিমানের 21টি আর সৌদি বিমানের 4টি সহ মোট 25টি হজ ফ্লাইট বাতিল হয়। রাজধানীতে এক অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বলেছেন, হজ যাত্রা নিশ্চিতে বিকল্প ব্যবস্থা নিচ্ছে সরকার। আমি এটুকু বলতে চাই যে বিমান সর্বদা চেষ্টা করবে এই যাত্রী নিয়ে যাওয়ার জন্য, এবং যদি অল্টারনেটিভ কোনো ব্যবস্থা করা যায় কিনা সে ব্যবস্থা আমরা দেখব।
আরেক অনুষ্ঠানে এবার হজ পালনে একজন যাত্রীও বাদ যাবে না বলে আশ্বস্ত করেন ধর্মমন্ত্রী মতিউর রহমান। এবং আমি আপনাদেরকে কথা দিচ্ছি, ধর্মমন্ত্রী হিসাবে আমি কাউকে রাইখা হজ করতে যাব না। আশকোনা হজ অফিসের দেয়া হিসেব অনুযায়ী এখনও ভিসা হয়নি 40,000-এরও বেশি হজ যাত্রীর। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। আপিল বিভাগ যে যুক্তিতে সংবিধানের 16 সংশোধনী বাতিল করেছেন সেই যুক্তি সরকারের কাছে গ্রহণযোগ্য নয়। সচিবালয়ের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কথা জানান আইনমন্ত্রী আনিসুল হক। রায়ের প্রধান বিচারপতির অগ্রহণযোগ্য বক্তব্য এক্সপাঞ্জ করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের মাহমুদ। উচ্চ আদালতের বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে নিতে সংবিধানের 96 অনুচ্ছেদের যে পরিবর্তন ষোড়শ সংশোধনীতে আনা হয়েছিল, হাইকোর্ট গেল বছর তা অবৈধ ঘোষণা করেন। এরপর আপিল বিভাগ গেল 3 জুলাই সরকারের আপিল খারিজ করে সামরিক সরকারের চালু করা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বিধানে ফিরে আসেন। 1 আগস্ট প্রকাশিত আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ের পর্যবেক্ষণে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা দেশের রাজনীতি, সামরিক শাসন, নির্বাচন কমিশন ও বিচার বিভাগের স্বাধীনতা সহ বিভিন্ন বিষয়ে সমালোচনা করেন। আপিল বিভাগের ওই পূর্ণাঙ্গ রায় নিয়ে বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারের অবস্থান তুলে ধরেন আইনমন্ত্রী। গত সপ্তাহে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ষোড়শ সংশোধনী বাতিল রায়ের পূর্ণাঙ্গ কপি আমরা পেয়েছি। যেহেতু রায়টি 799 পৃষ্ঠায়, তাই সম্পূর্ণ পড়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে আমার এটুকু সময় লেগেছে। রায়ে সংক্ষুব্ধ হলেও রিভিউ আবেদন করার বিষয়ে সরকার এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলেও জানান আইনমন্ত্রী। আমরা যেহেতু এই রায়ে সংক্ষুব্ধ, তাই আমরা নিশ্চয়ই চিন্তাভাবনা করছি যে এই রায়ের রিভিউ করা হবে কি না। আমরা এখনও কোনো সিদ্ধান্তে উপনীত হই নাই। তার কারণ রায়ের খুঁটিনাটি বিষয়গুলি এখনও নিবিড়ভাবে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। পূর্ণাঙ্গ রায়ে প্রধান বিচারপতি জাতীয় সংসদ সম্পর্কে কটূক্তি করেছেন বলেও লিখিত বক্তব্যে উল্লেখ করেন তিনি। মাননীয় প্রধান বিচারপতি তার রায়ে অনেক অপ্রাসঙ্গিক কথা, যেটা এই মামলার ফ্যাক্ট ইন ইস্যুর সাথে একদমই সম্পর্কিত না, সেরকম বক্তব্য দিয়েছেন। তিনি জাতীয় সংসদ সম্পর্কে কটূক্তি করেছেন এবং এই প্রতিষ্ঠানকে হেয় প্রতিপন্ন করেছেন। এছাড়া বাংলাদেশের স্বাধীনতা কোনো একক ব্যক্তির কারণে হয়নি, প্রধান বিচারপতির এমন বক্তব্য অগ্রহণযোগ্য বলেও মত দেন আইনমন্ত্রী। বঙ্গবন্ধুর নেতৃত্বে 1971 সালে বাংলাদেশে স্বাধিকার আন্দোলন শুরু হয়েছিল এবং 1971 সালের 26শে মার্চ জনগণের দেওয়া ক্ষমতায় বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। আজ স্বাধীনতার 47 বছর পর এই বাস্তব সব সত্যকে পুনরাবৃত্তি করতে হচ্ছে, সেটাই আমার জন্য অত্যন্ত কষ্টকর এবং লজ্জার। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমাদের নিরীক্ষায় মাননীয় প্রধান বিচারপতির রায়ে যেসব আপত্তিকর এবং অপ্রাসঙ্গিক বক্তব্য আছে সেগুলো এক্সপাঞ্জ করার উদ্যোগ আমরা নিব। সংবাদ সম্মেলনে ষোড়শ সংশোধনী নিয়ে সংসদ ও বিচার বিভাগের মধ্যে কোনো ক্ষমতার প্রতিযোগিতা সৃষ্টি হয়নি বলেও দাবি করেন আইনমন্ত্রী আনিসুল হক। জুবায়ের মাহমুদ, নিউজ 24, ঢাকা। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, ষোড়শ সংশোধনীর রায় নিয়ে সরকার বা বিরোধী দল কারো ট্র্যাপেই পড়বে না সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার আদালতের বিচার কাজ চলার সময় ষোড়শ সংশোধনীর রায় নিয়ে গণমাধ্যমে প্রকাশিত আইন কমিশনের বক্তব্য তার নজরে আনলে একথা বলেন তিনি। অন্যদিকে বিচার বিভাগের মান ক্ষুণ্ণ হয় প্রধান বিচারপতিকে এমন কোনো বক্তব্য না দেওয়ার অনুরোধ জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদুল হাসান। বৃহস্পতিবার আদালতের কার্যক্রম শুরুর পরপরই বিএনপিপন্থী কয়েকজন আইনজীবী ষোড়শ সংশোধনীর রায় নিয়ে গণমাধ্যমে প্রকাশিত আইন কমিশনের বক্তব্যের বিষয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় প্রধান বিচারপতি বলেন, রায় ঘোষণার পর গঠনমূলক সমালোচনাকে আদালত স্বাগত জানায়, তবে রায় নিয়ে কাউকে রাজনীতি না করারও আহ্বান জানান তিনি। বলেন, সরকার বা বিরোধী দল কারো ফাঁদেই সুপ্রিম কোর্ট পড়বে না। আইন কমিশনের চেয়ারম্যানের বিষয়ে প্রধান বিচারপতি বলেন, তিনি দায়িত্বশীল পদে আছেন, তিনি এভাবে বলতে পারেন না।
একই দিনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অ্যাটর্নি জেনারেল বলেন, সংসদ আইন প্রণয়ন করবে এবং সংবিধান সবার উপরে। এ কারণে মূল সংবিধানের কোনো অনুচ্ছেদকে কোনো আদালতই বিচার করার ক্ষমতা রাখে না। সংসদ আইন প্রণয়ন করবে এবং সংবিধান হলো সবার উপরে। যে কথাটি আমি বারে বারে বলেছি যে সংবিধানের আদি কোনো আপনার অনুচ্ছেদ কোনো বিচার বিভাগ সেটার সম্বন্ধে সেটা ভালো কিনা মন্দ এই কথা বলতে পারবে না। সংবিধান সংশোধনের মাধ্যমে মূল সংবিধানের 96 অনুচ্ছেদে ফিরে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান অ্যাটর্নি জেনারেল। 96 অনুচ্ছেদে ফিরে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এবং যে আইন হবে সে আইনে বিচার বিভাগের স্বাধীনতার জন্য যত রকম কিছু সেফগার্ড থাকা দরকার সেটা থাকবে। তবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল নিয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি অ্যাটর্নি জেনারেল। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। এদিকে আইন কমিশনের চেয়ারম্যান ও সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের বক্তব্য আদালত অবমাননার শামিল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তিনি খায়রুল হকের পদত্যাগ দাবি করেন। তৌহিদ শান্তকে নিয়ে আরো জানাচ্ছেন তৌফিক মাহমুদ মুন্না। সংবিধানের 16 সংশোধনী বাতিলের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে বুধবার সংবাদ সম্মেলন করেন আইন কমিশনের চেয়ারম্যান ও সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক। বৃহস্পতিবার তার সে বক্তব্যের সমালোচনা করেন বিএনপিপন্থী আইনজীবীরা। বলেছেন, এর ফলে ক্ষুণ্ণ হয়েছে বিচার বিভাগের স্বাধীনতা। একজন সাবেক প্রধান বিচারপতি তিনি কি করে এই বর্তমান প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের সম্পর্কে এই ধরনের বক্তব্য রাখবেন? বিভিন্ন রকম অসৌজন্যমূলক এবং জাজমেন্ট নিয়ে কটাক্ষমূলক বক্তব্য করছেন, যা বিচার বিভাগের জন্য কোনোটাই শুভকর নয়। একই দিন বিকেলে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিবও আইন কমিশনের চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেন। আইন কমিশনের আসনে বসে সুপ্রিম কোর্টের রায় সম্পর্কে মাননীয় প্রধান বিচারপতি সম্পর্কে তিনি যেসব উক্তি করেছেন তা শুধু অশালীনই নয়, তা রীতিমতো আদালত অবমাননার শামিল বলে আমরা মনে করি। ABM খায়রুল হকের বক্তব্য আদালত অবমাননার শামিল বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। রায়ের অপ্রাসঙ্গিক পর্যবেক্ষণ মানতে হবে এমন বাধ্যবাধকতা নেই বলে মনে করেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। নিউজ 24 কে দেয়া একান্ত সাক্ষাৎকারে এই মত দেন তিনি। রায়তেই অপ্রাসঙ্গিক যে সমস্ত বক্তব্য আছে তার সাথে কিন্তু বেশ 3-4 জন বিচারপতি একমত পোষণ করেননি। তো কাজেই এই অপ্রাসঙ্গিক জিনিসগুলো নিয়ে বাড়াবাড়ি করার কোনো অবকাশ আছে বলে মনে করি না। এবং আইনমন্ত্রী মহোদয় আজকাল প্রেস কনফারেন্স করে বলেছেন যে সহসায় ওনারা অ্যাটর্নি জেনারেলকে ইনস্ট্রাকশন দেবেন যে একটা রিভিউ পিটিশন ফাইল করে যাতে করে এইসব অপ্রাসঙ্গিক জিনিসগুলো যেগুলো আসছে রায়তে এগুলো এক্সপান্স করা যায়, বাদ দেওয়ার ব্যবস্থা করা। এবং আমি আশা করব এবং বিশ্বাস করি যে একটা দরখাস্ত করলে এগুলা এক্সপান্স করে দিবে আমাদের মাননীয় বিচারপতি যারা আছেন সুপ্রিম কোর্টের। স্বাধীনতা বিরোধী প্রেতাত্মারা সুযোগ পেলেই ছোবল মারে, তাই তাদের থেকে সতর্ক থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগ সভাপতি মণ্ডলী ও সম্পাদক মণ্ডলীর যৌথ সভায় নিজের এই আহ্বান জানান দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে আরো জানাচ্ছেন তানজিল মেহেদী। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনায় যৌথ সভায় বসেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলী ও সম্পাদক মণ্ডলীর সদস্যরা। বৈঠকে সভাপতিত্ব করেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সূচনা বক্তব্যে উঠে আসে বাঙালির মুক্তি সংগ্রামের ইতিহাস, বঙ্গবন্ধুর ভূমিকা, ৭৫ পরবর্তী ও সমকালীন রাজনীতির নানা প্রসঙ্গ। তিনি বলেন, একটি মহল ইতিহাস বিকৃতির চেষ্টায় লিপ্ত, কিন্তু ইতিহাস নিয়ে বিভ্রান্তি ছড়ালেও সত্য উদ্ভাসিত থাকবে বলে জানান প্রধানমন্ত্রী। এখন আর ওই বিকৃত ইতিহাস মানুষের কাছে বিক্রি করতে পারে না, কিন্তু তারপরে কিছু কিছু লোক থাকে ফাঁক পেলে সুযোগ পেলেই এই বিকৃত ইতিহাসটাকেই সামনে আনার চেষ্টা করে। কারণ যারা
জাতির পিতাকে হত্যা করে ক্ষমতা দখল করেছিল, তা তো যুদ্ধাপরাধীদেরকে ক্ষমতায় বসিয়েছিল, স্বাধীনতা বিরোধীদেরকে ক্ষমতায় বসিয়েছিল। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে বাঙালি জাতির উন্নয়ন হয়, আর যখনই এ জাতির জীবনমানের উন্নয়ন হয় তখনই স্বাধীনতা বিরোধীরা ষড়যন্ত্রের দানা বাঁধে। যারা মুক্তিযুদ্ধে চায়নি, যারা গণহত্যা সঙ্গে জড়িত, যারা এদেশে নারী ধর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগের সাথে জড়িত, তাদের সেই প্রেতাত্মাগুলি এখনো বাংলাদেশে রয়ে গেছে। সুযোগ পেলেই তারা ছোবল মারার চেষ্টা করে। এ ব্যাপারে বাঙালি জাতিকে সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগ সভাপতি বলেন, সরকারের ধারাবাহিকতায় পরিকল্পিতভাবে দেশ পরিচালনা করে উন্নয়নের গতিধারা ধরে রেখেছে আওয়ামী লীগ। এই উন্নয়নের গতিধারাটা যদি অব্যাহত থাকতে হয়, তাহলে সরকারেরও অব্যাহত থাকা প্রয়োজন আছে, যা আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করবে। আওয়ামী লীগ বিএনপির মতো অদূরদর্শী নয় জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জনগণের কল্যাণে চলমান উন্নয়নের দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগুচ্ছে তার সরকার। যে আকাঙ্ক্ষা নিয়ে জাতির পিতা এদের স্বাধীন করেছিলেন, সেটা আমাদেরকে পূরণ করতে হবে। তানজির মেহেদি, নিউজ 24, ঢাকা। এবারে শোকের মাস নিয়ে আমাদের বিশেষ আয়োজন, যে শোক চিরদিনের। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রেক্ষাপট তৈরিতে তখনকার রাজনৈতিক দলগুলো কোনো অংশে দায় এড়াতে পারে না। প্রতিবাদ প্রতিরোধের বদলে বেশিরভাগ বড় বড় নেতাই তখন নীরব দর্শকের ভূমিকা পালন করেছেন। জাতীয় নেতার সাথে বিশ্বাসঘাতকতা করে তারা কেবল ছুটেছেন ক্ষমতার লোভে, এমন অভিমত গবেষক ও বিশ্লেষকদের। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন শোভা। স্বাধীনতার পর ৭১ থেকে ৭৫ একটি দেশ, একটি জাতির ঘুরে দাঁড়ানোর চেষ্টা, অর্জনের স্বপ্ন, যে স্বপ্নের কারিগর ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যে জাতি রক্ত দিতে শেখে, সে জাতিকে কেউ দাবায় রাখতে পারে না। ৭৫-এর আগ মুহূর্তে দ্রুত পাল্টাতে থাকে রাজনৈতিক প্রেক্ষাপট। একদিকে প্রাকৃতিক দুর্যোগ, অন্যদিকে গুম, হত্যা ও লুটপাটের মাধ্যমে তৈরি হতে থাকে অরাজক পরিস্থিতি, যেন বঙ্গবন্ধুকে হত্যার প্রস্তুতি। এমন পরিস্থিতিতে কেমন ছিল তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দের ভূমিকা? এইসব অনাচার, অবিচার এবং হত্যাকাণ্ড, গুম, লুটের বিরুদ্ধে আওয়ামী লীগ দলীয়ভাবে কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। তখন আওয়ামী লীগ, কমিউনিস্ট পার্টি এবং ন্যাপ মিলে ঐক্যজোট গড়া হয়েছিল, কিন্তু সেই ঐক্যজোট সেভাবে প্রতিরোধ তৈরি করতে পারেনি। এই না পারার ব্যর্থতাই বঙ্গবন্ধু এবং তার আশেপাশে কেন্দ্রিক যে অবস্থাগুলো ছিল সেগুলিকে নাজুক করে তোলে। প্রেক্ষাপট যেটা তৈরি হয়েছিল, সেখানে জাসদের আন্দোলনের কন্ট্রিবিউশন ছিল নিঃসন্দেহে, কিন্তু আওয়ামী লীগের তার চাইতে কন্ট্রিবিউশন কম ছিল না। বঙ্গবন্ধুকে হত্যার পর রাজনৈতিক দল ও নেতৃবৃন্দের নীরব ভূমিকা প্রশ্ন তোলে আরও অনেক কিছুরই। রাজনৈতিক দলগুলোর ভিতরে সবচেয়ে বড় ভূমিকা পালন করার কথা ছিল যে বাকশালের যারা ছিলেন, সেখানে আওয়ামী লীগের লোকও ছিলেন, কমিউনিস্ট পার্টির ছিলেন, ন্যাপেরও ছিলেন। সুতরাং রাজনৈতিক ভূমিকা প্রধানত তাদেরই পালন করার কথা, কিন্তু তাদের সেই রকম কোনো ভূমিকা পালন করতে দেখা যায়নি। একদল লোক খুশি হলো খুব, এবং তাদের সেই উল্লাস তারা মোটেও গোপন করেনি। একদল লোক খুব ভয় পেয়ে, বলা যায় একেবারে গর্তে লুকলো। আর একদল লোক আমরা বললো তারা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। মোটা দাগে আমরা এরকম তিনটা দেখি, কিন্তু প্রতিবাদ হতে দেখিনি আমরা। বিশ্লেষকরা বলছেন, বঙ্গবন্ধু হত্যার পর অনেক রাজনীতিবিদই যা করেছেন তা জাতির পিতার সাথে বিশ্বাসঘাতকতা। তখন ঢাকা এমপি হোস্টেলে সব এমপিরা ছিলেন, বাকশালের গভর্নররা ছিলেন প্রশিক্ষণ নেওয়ার জন্য, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতারা ছিলেন। একটি লোকও ৩২ নম্বরে যায়নি, একটি লোকও প্রতিবাদ করেনি। এবং এটাই এক ধরনের, আমি মনে করি, যে জাতীয় নেতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা। শুধু বঙ্গবন্ধুর খুনিদের বিচার করাই শেষ নয়, এই ষড়যন্ত্রের পেছনের কুশীলবদের আইনের কাঠগড়ায় দাঁড় করানোর জোর দাবি সবার। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদে এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, ফিরছে একটু পর।
আবার স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। খানাখন্দ আর ভাঙাচোরায় বেহাল দশা রাজশাহী ঢাকা মহাসড়কের তালাইমারি এলাকা। প্রতি বছরই এই সড়কটি মেরামত করা হয়, কিন্তু বর্ষা মৌসুম এলে আবারও আগের চেহারা ফিরে আসে। কেন এই সড়কটির এই অবস্থা তা জানতে বাংলাদেশ লাইভে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী কাজী সাহেব। সড়কটির এই বেহাল দশা হওয়ার কারণ কি আমাদের জানান। যেমনটি বলছিলেন যে প্রতি বছর বর্ষায় কিন্তু রাজশাহীর এই সড়কটি কিন্তু খানাখন্দে ভরা থাকে। আমরা আছি হচ্ছে রাজশাহী মহানগরীর ব্যস্ততম যে সড়ক, সেটি হলো যে বাস টার্মিনাল থেকে তালাইমারি মোড় পর্যন্ত যে সড়কটিতে, সেইখানে। তো আমি যদি একটু দেখানোর চেষ্টা করি আর কি শুরুতেই, সেটি হলো যে খানাখন্দের যে অবস্থা, এটি হচ্ছে যে রাজশাহী মহানগরীর সবচেয়ে ব্যস্ততম সড়ক এবং তালাইমারি মোড় যেটি হচ্ছে রাজশাহী শহরে প্রবেশের একটি মূল পথ। তো এর সড়কের দুই পাশে কিন্তু অনেকগুলি শিক্ষা প্রতিষ্ঠান। একটি হলো যে এখানে যে অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ, শিমুল মেমোরিয়াল স্কুল, এখানে কিন্তু যেহেতু শিশুরাও যাতায়াত করে, ফলে এই সড়কটি কিন্তু ঝুঁকিপূর্ণ। কিন্তু এখানের যে সড়কের খানাখন্দে ভরা কিন্তু যানবাহন চলাচলে কিন্তু খুবই ঝুঁকির মধ্যে এখানে চলতে হয়। এবং যেহেতু রাজশাহী মহানগরীতে সবচেয়ে বেশি ব্যাটারি চালিত অটোরিকশার চলাচল বেশি, ফলে তারাও কিন্তু এই রোড দিয়ে কিন্তু চলাচল করে, ফলে কিন্তু সেইটি কিন্তু আরেকটি দুর্ভোগের কারণ কিন্তু এখানকার নগরবাসীর। আপনাকে যদি একটু আমার বাম সাইডের দিকে দেখাই, সেখানে কিন্তু দেখবেন যে আপনি যে মূল সড়ক, এটি যেখানে ঢাকা রাজশাহী মহাসড়ক বলা হচ্ছে, সেই মহাসড়কের পাশে কিন্তু খানাখন্দে ভরার কারণে কিন্তু পানি জমে আছে। এবং সিটি কর্পোরেশন যেটি বলছে যে এই বর্ষার কারণে কিন্তু রাস্তাটির এই বেহাল অবস্থা। আমার সঙ্গে গতকালই কথা হয়েছিল রাজশাহী সিটি কর্পোরেশনের যিনি প্রধান প্রকৌশলী সৈয়দ আশরাফুল হক, তিনি বলছিলেন যে 10 কোটি টাকা ব্যয় হবে বা তাদের এই সড়কটি নির্মাণে। কিন্তু যজোরা আপনার মাধ্যমে একটি তথ্য দিয়ে রাখি, প্রতি বছরই কিন্তু রাজশাহী বাস টার্মিনাল থেকে শুরু করে তালাইমারি মোড় পর্যন্ত এই সড়কটি কিন্তু মেরামত করা হয় এবং এর ফলে যেটি হয় যে আবার বর্ষা মৌসুমে কিন্তু তার সড়কটি কিন্তু আবারও কিন্তু আগের চেহারায় ফিরে আসে। তো এখানে যেটি হচ্ছিল, রাজশাহীর প্রধান প্রকৌশলী আশরাফুল হক যেমনটি বলছিলেন যে এই সড়কটির যে অবস্থা, এটি স্থায়ীভাবে ভালোভাবে মেরামত করতে হলে তাদের যে অর্থের দরকার সেটি আপাতত নেই, ফলে তারা কিন্তু মোটামুটি সংস্কারের একটি উদ্যোগ নিয়ে থাকছেন। তো আমরা একটু কথা বলতে চাই এখানে যারা আছেন এবং পথে প্রতিদিনই চলাচল করেন। আপনি যদি একটু আসেন আমার সঙ্গে একটু যদি কথা বলেন, আপনার বাড়ি যেহেতু এইখানে আপনি চলাচল করেন, তো এই সড়কটির হাল এইরকম কবে থেকে দেখছেন? সড়কের এই হাল আমরা দীর্ঘদিন থেকে দেখছি। মানে প্রতি বছরই বাজেট বরাদ্দ হয়, কিন্তু রাস্তার কোনো কাজ হয় না। আর রাস্তার খানাখন্দ, গর্ত, আর রাস্তার দুই পাশের যে সেট আপ, মানে স্কুল কলেজ, মানে ট্রাকের স্ট্যান্ড, ওয়ার্কশপ, সব মিলিয়ে রাস্তা করুণ অবস্থা এবং আমরা প্রতিনিয়ত মৃত্যু ঝুঁকি নিয়ে চলাচল করছি। কিছুদিন আগেই আমি যে এখানে কথা বলছি, 2 জন অ্যাক্সিডেন্টে মারা গেছেন। এবং এখানে অগ্রণী স্কুল আছে যার ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 3000 আছে, আদর্শ স্কুল তার ছাত্র প্রায় 2000, তারপরে রুয়েট, তারপরে বরন্দর বিশ্ববিদ্যালয়, তারপর অজস্র শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান এই রাস্তার মানে ইউজ করে আর কি। মানে যোগাযোগ মানে প্রধান মাধ্যম হচ্ছে এই রাস্তাটা, শহরের প্রবেশদ্বার বলা চলে। কিন্তু এই রাস্তার যে অবস্থা সত্যি খুবই খুবই করুণ। মানে একটি বিষয় যেটি আপনি যেটি বলছিলেন যে দুই পাশে অনেকগুলি শিক্ষা প্রতিষ্ঠান, তারা মৃত্যু ঝুঁকি নিয়ে চলাচল করছে। তো রাজশাহীতে তো অনেক জায়গায় কিন্তু গতিরোধক আছে, এগুলোর গতিরোধকের দাবি আপনারা কখনো করেছেন কিনা? আমরা অনেকবার আবেদন জানিয়েছি গতিরোধক দেওয়ার জন্য। বিশেষ করে এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি মোড়টাতে, ওই বরেন্দ্র ভার্সিটি এবং আদর্শ স্কুল, এখানে অনেক বাচ্চারা যাতায়াত করে। এখানে 3 রাস্তার একটা মোড় বলা চলে, প্রতিনিয়ত ওই দূরপাল্লার বাসগুলা, ট্রাক সবই চলাচল করে, কিন্তু এখানে কোনো গতিরোধক নেই। আর একটা বড় বিষয় দাঁড়িয়েছে যে রোড ডিভাইডারে যে গাছগুলো লাগানো হয়েছে, এগুলোর কখনোই যত্ন নেওয়া হয় না। সেগুলো মানে এমন অবস্থা দাঁড়িয়েছে যে 2 বাসে ক্রস করতে গেলে গাড়িটা কোন গাড়ি আসে বিপরীত দিক থেকে দেখা যায় না। ধন্যবাদ আপনাকে। যজোর আপনি শুনছিলেন যে এই ব্যক্তি যেমনটি বলছিলেন যে শুধুমাত্র সড়কের এই অবস্থা না, এখানে সড়কের মাঝখানের যে ডিভাইডারটি আছে সেটিও কিন্তু এই অঞ্চলের মানুষের জন্য একটু ঝুঁকিপূর্ণ। কারণ যে গাছগুলি বড় বড় হয়ে গেছে সেগুলো কিন্তু নিয়মিত কাটা হয় না। এই কারণে যেটি হচ্ছে যে বিপরীত দিক থেকে আসা গাড়িগুলি কিন্তু দেখতে না পেলে কিন্তু অনেক সময় দুর্ঘটনা ঘটছে। এর ফলে কিন্তু প্রায় এখানে মানুষজনের নিহত ঘটনাও কিন্তু ঘটছে, আর আহত প্রতিদিনই প্রায় হচ্ছে। আর সড়কের যেহেতু খানাখন্দের এই অবস্থা, এর ফলে কিন্তু এই অঞ্চলের মানুষজনকে কিন্তু যানবাহন অনেকটা ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। তো যোজনার রাজশাহী তালাইমারি এলাকা থেকে আমার কাছে ছিল এই সর্বশেষ। কাজী সাহেব, আপনাকে ধন্যবাদ। দর্শক, বাংলাদেশ লাইভে রাজশাহী থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী কাজী সাহেব। এদিকে বরিশাল অঞ্চলের পেয়ারার সুনাম দেশ জুড়ে। বরিশাল ও পিরোজপুরকে বলা হয় পেয়ারার রাজ্য। ফলন ভালো হলেও দাম নিয়ে অসন্তোষ কৃষকদের।
পিরোজপুরের পেয়ারা রাজ্য থেকে এবার বাংলাদেশ ল্যাবে যোগ দিয়েছেন সহকর্মী রাহাত খান। রাহাত, আপনার কাছে জানতে চাই যে এই অঞ্চলে পেয়ারার ফলন কেমন হয়েছে এবার, আর দাম নিয়ে চাষিরা আসলে কি বলছেন? রাজ্য আপনি যেমনটি বলছিলেন, আসলে এটি সত্যি যে ঝালকাঠি সদর উপজেলার একাংশ, পিরোজপুরের নাজিরপুর উপজেলা এবং পার্শ্ববর্তী যে বরিশালের যে বানারীপাড়া উপজেলা, মূলত এই তিনটি উপজেলার বিশাল এলাকা জুড়ে পেয়ারা এবং আমড়ার চাষ হয়ে থাকে। পাশাপাশি কিন্তু বিপুল সংখ্যক নার্সারি রয়েছে। মূলত এই অঞ্চলের মানুষজন কিন্তু ধান কিংবা অন্য যে ফসল রয়েছে, যে মৌসুমি ফসল, সেগুলো কিন্তু তারা চাষ করেন না। তারা পেয়ারা, আমড়া, নার্সারি এবং শুষ্ক মৌসুমে তারা চাষ করে থাকেন বরবটি এবং মেঠে আলু। মূলত এর দিয়েই তাদের জীবন জীবিকা চলে। আর এখন আমি রয়েছি পিরোজপুরের নেসারাবাদ উপজেলার আটঘর কুরিয়ানা ইউনিয়নের কুরিয়ানা গ্রামের একটি পেয়ারা বাগানে। আপনি দেখছেন যে আসলে বাংলার পেয়ারা, আপেল খ্যাত যে পেয়ারা, আসলে যে বিষমুক্ত, কোনো ধরনের স্প্রে কিংবা ফরমালিন মুক্ত এই পেয়ারা এখান থেকে, এই বাগান থেকে চাষিরা সংগ্রহ করে কিন্তু স্থানীয় যে বাজার, আসলে একটি ভীমরুলি বাজার রয়েছে যেখানে ভাসমান বাজার, সেই বাজারে নিয়ে যায় এবং সেখানে কিন্তু তারা বিক্রি করে। এবং এখান থেকে কিন্তু সারা দেশে, ঢাকা সহ সারা দেশে কিন্তু এই পেয়ারা চলে যায়। আমরা একজন পেয়ারা চাষির সাথে কথা বলবো যে আসলে কি অবস্থা। ভাই, এবছর পেয়ারার ফলন কিরকম হয়েছে, দাম কিরকম পাচ্ছেন, একটু বুঝিয়ে বলবেন। এবার পেয়ারার ফলন খুব ভালো হয়েছে, বুঝছেন, বাজারটা খুব কম। যে পেয়ারা, ধরেন একটা পেয়ারা গতবারে বিক্রি ছিল 10 টাকা নিচে কেজি, এবারে কেজি বিক্রি হয় 4 টাকা 5 টাকা। বাজারে খুব কম, পেয়ারা খুব ভালো হয়েছিল, ফসল খুব ভালো হয়েছে, এবারে কিন্তু দামটা কম। তা এই পেয়ারা কি আপনারা কোনো ফরমালিন স্প্রে দিচ্ছেন, বিষ দিচ্ছেন? না, কোনো বিষই আমরা স্প্রে করি না, এটা ওই বিষ মুক্ত পেয়ারা হয়, বুঝছেন, কোনো ওষুধপাতি দেওয়া লাগে না। আচ্ছা, আরেকটি বিষয়, যেখানে ধান বা অন্য কোনো ফসল চাষ করেন না, তো এতে কি আপনাদের লাভ হয় না কি, আমাকে একটু বুঝিয়ে বলেন। হ্যাঁ, এগুলো লাভ হয় বেশি। ধরেন এই পেয়ারা বাগানে, 1 বিঘা বাগানে আপনার ইনকাম হয় 20,000 টাকা, 50,000 টাকা নামতে পারে, বুঝছেন। আর 1 বিঘা দানা জমিতে হবে খরচা মোটা 5,000 টাকা খাদ্য পাওয়া যায়। তার চাইতে পেয়ারা বাগানে বিভিন্ন চারা নার্সারিতে আমাদের অনেক ইনকাম বেশি হয় কান্দি গাছে, বুঝছেন। আমরা বাগান, তাই নাই সুপারি বাগান, বিভিন্ন চাইতে আমাদের ইনকাম অনেক বেশি। আচ্ছা, তো এবছর আসলে দাম পাচ্ছেন না? আমরা তো শহরে, আমরা বরিশাল শহরে দেখেছি 30, 35, 25 টাকা কেজি। আপনারা এখানে কেন দাম পাচ্ছেন না? আমাদের এখানে আমদানিটা বেশি, খুব পাইকার কম, বুঝছেন, এই জন্য তো আমরা বিক্রি করতে হয়। এগুলো তো আর আমরা সাল না, এগুলো আর তো বিদেশে নেওয়া যায় না, এগুলো বাজার হোক এবং বাজারে বিক্রি করতেই হবে, কম বেশি হোক। আপনাদের এই পেয়ারা বা আমরার যে আসলে প্রকৃত দাম পেতে হলে কি করা উচিত? এদের আমাদের বাড়িতে হলে গাড়ি লাগে, বিভিন্ন জায়গার যেতে যানবাহন ভালো দরকার, বুঝছেন। যে কোনো ফেরিঘাটটা ফেরি যেতে হইতে টাকার, তো তাড়াতাড়ি চলিয়ে দিতে পারতো। লঞ্চ, জেলি কারখানা থাকলে সবচেয়ে সুবিধা হইতে, আমাদের জেলি কারখানা হইলে সবচেয়ে ভালো হইতো। ধন্যবাদ আপনাকে। ভাই, আপনার সাথে একটু কথা বলছি। যে আমরা যা শুনেছি যে এই অঞ্চলে এই পেয়ারা এবং আমড়ার বাগান দেখতে বিপুল সংখ্যক মানুষ আসে, পর্যটক আসে। আসলে আপনি তো এখানে ট্রলার চালিয়ে থাকেন, আপনার ট্রলারে কি পর্যটকরা চলে কিনা? হ্যাঁ, আমার ট্রলারে পর্যটকটা প্রচুর পরিমাণ চলে। শুক্রবার এবং শনিবার খুব বেশি হয়। শুক্রবার হাজার হাজার লোক আসে, ট্রলার আসে, বিদেশ থেকে আসে, বিভিন্ন অঞ্চল থেকে আসে, তার নেটের মাধ্যমে দেখা যায়। তারপর আমরা এই সমস্ত দিনে ট্রলারই চালাইয়া অনেক প্রচুর আমরা চালাইয়া শেষ করতে পারি না। অনেক লোক আসে, তারা ঘুরিয়ে দেখে, ট্রলার পাচ্ছে না, আনন্দ পায়। ধন্যবাদ আপনাকে। আমরা এখন কথা বলবো আটঘর কুরিয়ানা ইউনিয়নের চেয়ারম্যান শেখর কুমার শিকদারের সাথে। জনাব শেখর কুমার শিকদার, আপনি এমন একটি প্রসিদ্ধ এলাকার চেয়ারম্যান যেখানকার আসলে সুনাম সারা দেশব্যাপী। তো আপনার এলাকা সম্পর্কে, এই যে পেয়ারা, আমড়ার আবাদ বা নার্সারির, এ সম্পর্কে আসলে আমাদেরকে একটু ধারণা দিবেন। আমাদের এই পেয়ারা বাগান 250 বছর আগে এই অঞ্চলটা ছিল একটা কচুরিপানা এরিয়া। সেই এরিয়ায় আমাদের যারা পূর্বপুরুষরা ওনারা আসেন, এখানে আস্তে আস্তে এই কচুরিপানা ধাপ বেঁধে বেঁধে একটি কান্দির মতন তৈরি করেন। এই কান্দিতেই পেয়ারা বাগান রোপণ করে। সেই 250 বছর থেকে আজ পর্যন্ত পেয়ারা বাগান, আমাদের এই পূর্বপুরুষদের সেই পেয়ারা বাগান, আমড়া বাগান। আমরা আমাদের এই পেয়ারা বাগানে বরবটি, সিম এবং মেটে আলু, এই 3টা চাষেই আমাদের এই পেয়ারা বাগানে হয়। ওই যে সিজনটায় পেয়ারা হয় না, শীতের সিজনে। সবশেষ প্রশ্ন, আপনার এইখানকার সমস্যা এবং সম্ভাবনা অল্পর মধ্যে একটু বলবেন। আমাদের এই এরিয়াটা মূলত একটা পর্যটন এরিয়া হওয়া উচিত ছিল। এখন এত পরিমাণে লোক আসে যা কল্পনাতীত। তারপরও
আমরা এই পেয়ারা নিয়ে একটি দুশ্চিন্তার মধ্যে আছি। পেয়ারা আমরা সঠিক দাম পাচ্ছি না, সেখানে যেটা একটি কোলেস্টেরল হয় তবেই আমরা লাভবান হব, তবে কৃষক এই এলাকার কৃষকরা বাঁচার হাসি মুখ দেখতে পাবে। ধন্যবাদ আপনাকে। যখন আপনি শুনলেন এখানকার চেয়ারম্যান যেটি বলছিলেন যে কৃষকদের হয়ে তিনি বলছিলেন যে প্রচুর ফলন হয়েছে, আসলে কৃষক কিন্তু দাম পাচ্ছে না। এখানে 4-5 টাকা কেজি দরে যে পেয়ারাটা বিক্রি হচ্ছে সেটি কিন্তু বরিশাল বা অন্যান্য যে জায়গার বাজারে গিয়ে কিন্তু আসলে 25, 30, 35 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এর যে মাঝখানের যে লাভটা কিন্তু মধ্যস্বত্বভোগীরা খাচ্ছে, কিন্তু যে প্রকৃত চাষি তারা কিন্তু আসলে টেনে মেনে কোনোভাবে দিন যাপন করছে। তো আসলে এই অবস্থা থেকে উত্তরণের জন্য যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং অতদ অঞ্চলে আসলে যে হিমাগার যেটি আছে, হিমাগারের দাবি দীর্ঘদিন ধরে। এই হিমাগার প্রতিষ্ঠিত হলে এখানকার কৃষকরা পেয়ারা এবং আমরার ন্যায্য মূল্য পাবে, সেটি তারা আশা করছেন। এই ছিল যোজনা বরিশালের যে পিরোজপুরের যে পেয়ারা বাগানের যে সার্বিক চিত্র পেয়ারা এবং আমড়া বাগানের, সেটি। রাত খান, আপনাকে ধন্যবাদ। দর্শক, বাংলাদেশ লাইভে বরিশালের পিরোজপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাহাত খান। বন্যার বৃষ্টির অজুহাতে বন্দরনগরী চট্টগ্রামে লাগামহীনভাবে বেড়ে গেছে সবজির দাম। ক্রেতারা অবশ্য বলছেন এগুলো সবই অজুহাত। সবজির বাজার দর জানাতে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, সবজির মূল্য কেমন দেখছেন, আর দাম বেশির কারণ হিসেবে বিক্রেতারা আসলে কি বলছেন? আপনাকে আপনি যেমনটা বলেছিলেন, আসলে চট্টগ্রামের সব পাইকারি বাজার এবং খুচরা বাজারে কিন্তু আমরা দেখছি আসলে সবজির দামে কিন্তু অনেকটা চড়া দেখা যাচ্ছে। কিন্তু আসলে গত সপ্তাহ থেকে কিন্তু আমরা দেখছি আসলে বৃষ্টি তারা অজুহাত দেখিয়েছেন। আসলে আপনিও কিন্তু আমার থেকে জানতে চেয়েছেন, আসলে আপনি বলেছিলেন যেখানে বৃষ্টি এবং বন্যার অজুহাত দেখিয়ে কিন্তু তারা কিন্তু সবজির দামে কিন্তু বাড়িয়ে নিয়েছেন। কিন্তু আমরা আপনাকে দেখাতে যাচ্ছি কিন্তু ভারতেরও অনেক কিছু পণ্য কিন্তু আমাদের চট্টগ্রাম এবং সারা দেশে কিন্তু সরবরাহ করা হয়। কিন্তু এর মধ্যে রয়েছে টমেটোর দামও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকটা বেশি। কিন্তু আমাদের দেশীয় যে পণ্যগুলি রয়েছে এখানে মধ্যে রয়েছে বেগুন, কাঁকরোল এবং অনেক সবজি যেগুলি রয়েছে সব সবজিরই কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক দাম। কিন্তু এর সাথে একই সাথে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে কাঁচামরিচের যে জাজ রয়েছে, জাজের সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কাঁচামরিচের দাম সবচেয়ে বেশি এই বাজারের মধ্যে। একই সাথে রয়েছে কিন্তু ধনেপাতা থেকে নিয়ে সব কিছুর দামই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমরা কথা বলতে চাই, এখানে আসলে অনেক খুচরা ব্যবসায়ী রয়েছেন। এর আগে কিন্তু তারা আমাদেরকে বলেছিলেন, আসলে খুচরা ব্যবসায়ীরা বলেছিলেন আসলে পাইকারি বাজারে দাম বেশি হওয়ার কারণেই কিন্তু আসলে তাদের বেশি দামে বিক্রি করতে হচ্ছে বলে মনে করছে। আমরা কথা বলি আপনার সাথে, আপনি কি মনে করেন? আসলে আমরা দেখছি আসলে এখানে পর্যাপ্ত সবজি রয়েছে, কিন্তু সবজি থাকা সত্ত্বেও কিন্তু সব সবজির দামটা এত বেশি কেন? পাইকারি বাজারে দাম বেশি, এর জন্য খুচরা বাজারে একটু দাম বেশি বিক্রি করতে হয়। আর দাগি পোষা পরে ওই যশোর থেকে মাল আনে, ওরা বেগুন কেজিতে প্রায় 250-300 টাকা ফেলে দিতে হয়, নষ্ট করে। মাল থাকলে কিন্তু মাল তো আসতে বৃষ্টির কারণে ক্রাইসিস হয়ে গেছে। আপনি কি মনে করেন পাইকারি যারা ব্যবসা করে তাদেরকে দায়ী করছে? হ্যাঁ, তা পাইকারি বেশি, বাজারের দাম বেশি, পাইকারি দাম বেশি, তাদেরকে আমরা কথা বলেছি যারা এখানে খুচরা ব্যবসায়ী রয়েছেন, সকাল থেকে যারা ব্যবসা করছেন আসলে তারা বলছিলেন আসলে এখানে যারা পাইকারি ব্যবসায়ী রয়েছেন তাদেরকে দায়ী করলেন, ও সেখানে দাম বেশি হওয়ার কারণে তাদের কিন্তু আসলে বেশি দামে বিক্রি করতে হচ্ছে বলে মনে করছেন। কিন্তু এই বাজারে কিন্তু চট্টগ্রামের সবচেয়ে বড় বাজার আসলে রিয়াজউদ্দিন বাজার, এখানে অনেক ক্রেতা রয়েছেন। সকাল থেকে ক্রেতাদের ভিড় দেখা যাচ্ছে। আসলে সবজির দাম বেশি হওয়ার কারণে তারা কিন্তু অনেকটা হতাশার কথা আমাদেরকে জানিয়েছেন। আমরা কথা বলি, আসলে অনেক ক্রেতা রয়েছেন, কীরকম দাম বলে মনে করছেন? অনেক দাম বেড়েছে। যে টমেটোর দাম ছিল আগে 70 টাকা, এখন সেটা 110 টাকা হয়ে গেল। পেঁয়াজ দাম বেড়েছে, এখন সেটা হয়ে গেল 60 টাকা। আলুর দাম বেড়েছে 20 টাকা হয়ে গেল। কাঁকড়ার দাম যেহেতু 30 টাকা হয়ে গেল, সেখানে এখন 60 টাকা হয়ে গেল। এখন জিনিসপত্র অনেক বেড়েছে। রান্নার সময় জিনিসপত্র অনেক আমাদের রেঞ্জে ছিল, এখন সীমার বাইরে ছিল। এখন খেসামরি দেবো 160 টাকা 200 টাকা হলো, কেউ নিতে পারছে না, কারণ এর দাম বেশি বেড়ে গেছে। এবং ধন্যবাদ, যেটা ছিল 70 টাকা সেটা হয়ে গেল এখন 170 টাকা। এই তো কেউ নিতে পারছে না রেঞ্জ। মিষ্টি কুমড়ো 30 টাকা থেকে 50 টাকা হয়ে গেল, এখন রেঞ্জে কেউ পাচ্ছে না নেবার জন্য। এটা অনেক ক্রেতাদের সাথে আমরা কথা বলেছি, কিন্তু আরেকজন ক্রেতা রয়েছেন, আমরা ক্রেতার সাথে কিন্তু কথা বলি, ওনার সাথেও কিন্তু আসলে কীরকম দাম বলে মনে করছে। আসলে রোজা মাসে আমরা দেখেছি আসলে ম্যাজিস্ট্রেটদের অভিযান আমরা দেখেছি, কিন্তু আপনি অবশ্যই দেখেছিলেন আসলে এই যে
কিছুদিন পরে কিন্তু কোরবানির ঈদকে সামনে রেখে কিন্তু আসলে অনেক কিছু দাম কিন্তু আসলে বাড়তে শুরু করেছে। সবচেয়ে বেশি যেমন সবজি থেকে নিয়ে যেগুলি রয়েছে আসলে সব দামে বাড়তে শুরু করেছে বলে আপনারা বলেছিলেন। আসলে কি মনে করেন আসলে তাদের ম্যাজিস্ট্রেটদের কোনো অভিযান অব্যাহত রাখার কোনো আপনাদেরকে দাবি আছে? রমজান মাসে সমস্ত কিছু মোটামুটি স্থিতিশীল ছিল, কিন্তু বর্তমানে শুধু তরকারি না, প্রত্যেকটা জিনিসের মানে ক্রয় তোমার বাইরে গেছে। মানুষ কিনে খাওয়ার মতো যোগ্যতা না। প্রত্যেকটা জিনিস এই সামনে কুরবানিতে আসতে পারছে আতঙ্কের ভিতরে পড়ে গেছে। 1 কেজি তরকারি কিনে খাওয়ার মতো কার যোগ্যতা নেই। এই লোক আছে 1 কেজি তরকারি ভাত কিনতে পারে, বাচ্চা কাছে নিম্ন শ্রেণীর লোকগুলা হিমশিম খাইতেছে। কি বলবো, নিজেরা দেখতেছি তো তরকারি কিনে সব 60 টাকা 50 টাকা তরকারি নেই। মিষ্টি কুমড়া, ডালি কুমড়া 1 কেজি, কদু 40 টাকা কেজি। কদু তো 1 কেজি কদু 40 টাকা। কদুরে ধন্যা পাতা, কাঁচা মরিচ 200 টাকা কেজি মরিচ। মানুষের কিছু কিনা হওয়ার মতো সমর্থ নেই। আমার চাবু ডুবো গেটেছে। শুধু কথা, মানুষ আসতে আমরা পারি নাই। ধন্যবাদ। আমরা এতক্ষণ ধরে কথা বলেছি যারা এখানে ক্রেতা এবং বিক্রেতারা রয়েছেন, তারা বলছিলেন আসলে তারা বারবার বলে যাচ্ছেন আসলে ম্যাজিস্ট্রেটদের অভিযান যে রমজান মাসে শুরু হয়েছিল, সেই অভিযান যদি অব্যাহত রাখা হয় আসলে সবজির দামটা অনেকটা কমবে বলে তারা মনে করছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। নয়ন বুড়াজয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, বন্যার বৃষ্টির অজুহাতে বন্দরনগরী চট্টগ্রামে দিনকে দিন বেড়েই চলেছে সবজির দাম, আর সেই বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন নয়ন বুড়াজয়। সংবাদ এই পর্যায়ে নিব একটি বিরতি, ফিরবো একটু পর। বিরতির পর আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। কোরবানির ঈদকে সামনে রেখে গরু মোটা তাজা করছে নাটোরের খামারিরা। স্বাভাবিক প্রক্রিয়ায় মোটা তাজা করা এসব গরু ঈদে দেশের বিভিন্ন হাটে বিক্রি করে লাভের আশা করছেন তারা। তবে কোনোভাবেই যেন অবৈধ পথে ভারতীয় গরু আসতে না পারে তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন তারা। নাটোর প্রতিনিধি নাসিমউদ্দিন নাসিমের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে নাটোর জেলার বিভিন্ন উপজেলায় গরু মোটা তাজা করা হচ্ছে। এর মধ্যে এগিয়ে নাটোর সদর ও গুরুদাসপুর উপজেলার খামারিরা। এখানে প্রায় প্রতিটি বাড়িতেই বিভিন্ন জাতের গরুকে গমের ভুসি, চাউলের খুদ, খড়, কাঁচা ঘাস সহ বিভিন্ন প্রাকৃতিক খাবার খাইয়ে ও পরিচর্যা করে মোটা তাজা করা হচ্ছে। আমাদের খামারে বেশ কিছু উন্নত জাতের গরু আছে, যে উন্নত জাতগুলো হচ্ছে আপনার উরুবাড়িয়া, হারিয়ানা, নেপালি, অস্ট্রেলিয়ান, ফিজিয়ান। দেশীয় খাবার খাইয়ে এই গরুগুলাকে আমি পালন করছি। স্বাভাবিক উপায়ে তাজা করা এইসব গরু সংগ্রহ করতে প্রতি বছরই ঢাকা, চট্টগ্রাম, ভৈরব, সিলেট সহ দেশের বিভিন্ন স্থানের পাইকাররা নাটোর আসেন। তবে কোরবানির আগে ভারত থেকে অবৈধ পথে আসা গরু নিয়ে শঙ্কায় খামারিরা। রাজধানী ঢাকা সহ কুমিল্লা, চিটাগাং, ভৈরব থেকে খুচরা পাইকারি গরু ব্যবসায়ী আসছে। বাহির দেশ থেকে গরু আমাদের দেশে না আনা হয়, তাইলে আমরা সাধারণ খামার মালিকরা অনেক উপকৃত হব এবং গরুর যথাযথ মূল্য আমরা পাবো ইনশাল্লাহ। কোরবানির সামনে রেখে নাটোরে এবার 65,000 গরু মোটা তাজা করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। এখানকার খামারিরা সম্পূর্ণ দেশি পদ্ধতিতে দেশি খাবার খেয়েই হৃষ্টপুষ্ট করেছে। খামারিরা যদি প্রতি বছরের ন্যায় এবারও ভালো বাজার দাম পায়, তারা লাভবান হবে। সহজ শর্তে ঋণ পাওয়া গেলে এই ব্যবসার আরও প্রসার ঘটবে, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত সংশ্লিষ্টদের। এবারে নিউজ 24 আন্তর্জাতিক। সংযুক্ত আরব আমিরাতে প্রায় 4000 ছোট বড় মসজিদে কর্মরত বিদেশি হাফেজ, ইমাম ও মুয়াজ্জিনের শতকরা 70% বাংলাদেশি। নান্দনিক এসব মসজিদগুলোতে সম্মানজনক পেশায় থেকে তারা যেমন পাচ্ছেন সম্মান, তেমন পাচ্ছেন সম্মানীয়। কিন্তু গত 5 বছরে ভিসা জটিলতায় দক্ষ বাংলাদেশি ইমাম মুয়াজ্জিন না আসতে পারায় রেমিটেন্স হারাচ্ছে বাংলাদেশ। প্রতিনিধি কামরুল হাসান জনির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত প্রতিবেদন।
আবুধাবির শেখ জায়েদ মসজিদ ও ফুজাইরার প্রাচীন আল বিদিয়া মাটি মসজিদটি ছাড়াও সংযুক্ত আরব আমিরাতে রয়েছে ছোট বড় প্রায় 4000 মসজিদ। আর নান্দনিক এসব মসজিদগুলোতে প্রতিদিন থাকে লাখো মুসল্লির ভিড়, থাকে পর্যটকদের আনাগোনাও। এসব মসজিদে নামাজ পড়ান বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা হাফেজ ইমামরা। ইমামের সহযোগী হিসেবে থাকেন একজন করে মুয়াজ্জিন, আর এসব মুয়াজ্জিনের প্রায় 70% বাংলাদেশি। সুযোগ সুবিধা যথেষ্ট আছে। ইমাম মুয়াজ্জিন সব মিলে মনে করেন প্রায় 70% মতনই হবে, মুয়াজ্জিনই বেশি আর কি। এটা আসলে এদের তো শিক্ষকতার যোগ্যতা, যেহেতু ওরা ভালোভাবে লেখাপড়া করে আসে আর মসজিদের ডিউটিটা ঠিকভাবেই করে, দায়িত্বটা ঠিকভাবে পালন করে, এই জন্যই বেশি বেশি দেখে গুরুত্ব দেওয়া হয় আর কি। দক্ষ ও অভিজ্ঞ বাংলাদেশি ইমাম মুয়াজ্জিনদের সেখানে আছে বেশ কদর। উচ্চ বেতন ছাড়াও তাদের দেয়া হয় নানা সুযোগ সুবিধা। বিশেষ করে আমরা যারা বাঙালি আছি, আমাদের যে পড়ার যে আওয়াজ, এই আওয়াজটা তারা খুব পছন্দ করে এবং সহি শুদ্ধভাবে পড়ে। এই জন্য আরবিরা খুব বাংলাদেশি মুয়াজ্জিন ও ইমামদেরকে তারা খুব ইজ্জত করে। তবে গেল কয়েক বছর ভিসা জটিলতায় বাংলাদেশ থেকে কোনো ইমাম মুয়াজ্জিন সেখানে যাওয়ার সুযোগ পাচ্ছে না বলে জানান প্রবাসী বাংলাদেশি ইমামরা। এই জটিলতা কাটিয়ে উঠতে পারলে দেশের সম্মান বৃদ্ধির পাশাপাশি রেমিটেন্স বাড়বে বলেও মনে করছেন প্রবাসীরা। আসমাতুলি, নিউজ 24। নিউজ 24 সংবাদে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। এবারে নিউজ 24 স্পোর্টস। সাম্প্রতিক সময়ে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টগুলোতে ধারাবাহিক সুযোগ হচ্ছে বাংলাদেশ ক্রিকেটারদের, আর বিষয়টিকে ইতিবাচকভাবে নিয়েছেন দেশের ক্রিকেট গুরুরা। খ্যাতিমান কোচ মোহাম্মদ সালাউদ্দিন দেখছেন অভিজ্ঞতা অর্জনের রসদ। এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলার জন্য মুখিয়ে আছে টাইগার ক্রিকেটাররা, দাবি সালাউদ্দিনের। নাজমুল সাকিবের রিপোর্ট। দেশসেরা ক্রিকেট কোচ মোহাম্মদ সালাউদ্দিন, সবাই জানে সাকিব, তামিম, মুমিনুল সহ জাতীয় দলের আরও অনেক ক্রিকেটারের হাতে খড়ি এই ক্রিকেট কোচ। শিষ্যরা যখন মাথায় বিশ্বের বিভিন্ন ঘরোয়া লিগ, তখন গুরু হিসেবেও সবকিছু পর্যবেক্ষণ করেন মোহাম্মদ সালাউদ্দিন। বর্তমানে আইপিএল, বিগ ব্যাশ, সিপিএল, পিএসএল কিংবা কাউন্টি সবখানেই ধীরে ধীরে চাহিদা বাড়ছে টাইগার ক্রিকেটারদের। বর্তমানে ক্যারিবীয় দ্বীপপুঞ্জ মাতাচ্ছেন সাকিব, আর অভিষেকের অপেক্ষায় মিরাজ। কোচ সালাউদ্দিন বলছেন, এর মাধ্যমে শক্ত হচ্ছে ক্রিকেটারদের ক্রিকেটীয় জ্ঞান। যেখানেই খেলুক, যেহেতু সে ক্রিকেট খেলছে, তার তো কিছু না কিছু এক্সপিরিয়েন্স হবেই, এবং এক্সপিরিয়েন্সের আসলে মূল্য সবসময় থাকে, এবং যত খেলবে তারাই তত বেশি শিখবে। বিভিন্ন কন্ডিশনে খেলে তারা বিভিন্ন কন্ডিশনের সাথে অ্যাডজাস্ট করতে পারবে। এটা সবসময় একটা ভালো দিক আমি মনে করি। সম্প্রতি বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিচ্ছেন অজি স্পিন কোচ স্টুয়ার্ট ম্যাকগিল। অনেক অভিজ্ঞতা ঝুলিতে ম্যাকগিলের, তবে সালাউদ্দিন বাস্তবতা বিশ্বাসী, অন্তত বাংলাদেশ প্রেক্ষাপটে। একজন হচ্ছে ভালো প্লেয়ার ছিলেন, এবং তারপরে যে একজন এসে ভালো কোচ হবে সেটা আসলে ডিফিকাল্ট বলা। তার খেলার এক্সপিরিয়েন্সটা হয়তো প্লেয়ারদের কাজে লাগবে। আর কদিন বাদই অস্ট্রেলিয়ার বিপক্ষে বহুল প্রতীক্ষিত 2 টেস্ট। বর্তমান টাইগার স্কোয়াডের কারোরই সাদা পোশাকে অজিদের মোকাবেলা করা হয়নি। সিরিজটা বেশ ভাইটাল বলছেন এই কোচ। অনেকদিন ধরে টেস্ট ম্যাচ আমরা খেলছি না, ছেলেরা আবার টেস্ট ম্যাচ খেলবে, আমাদের দেখতেও ভালো লাগবে। এবং অনেক ছেলে অনেকদিন ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে না, যারা টেস্ট স্পেশালিস্ট, তাদের জন্য আসলে অনেক ডিফিকাল্ট হয়ে যায় ইন্টারন্যাশনালি, যখন তারা দীর্ঘ একটা বিরতি পায়, এরপরে আবার টেস্ট ম্যাচ খেলা অনেকদিন পরে। এটা আসলে খুবই ভালো দিক আমাদের জন্য। দীর্ঘ 11 বছর পর লঙ্গার ভার্সনে অজিদের মুখোমুখি হবে বাংলার টাইগাররা। নাজমুস সাকিব, নিউজ 24। চ্যাম্পিয়নশিপ লিগের দ্বিতীয় ম্যাচে পিছিয়ে পড়েও ড্র নিয়ে মাঠ ছেড়েছে বসুন্ধরা কিংস। মাত্র 15 মিনিটে 2 গোল হজম করার পর কাঞ্চনের জোড়া গোলে সকার ক্লাব ফেনীর সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছে আশরাফুজ্জামানের শিষ্যরা। পরবর্তী ম্যাচে আরও ভালো ফুটবল উপহার দিতে চায় চ্যাম্পিয়নশিপ কাপের নবাগত দলটি। তৌহিদুল ইসলামের প্রতিবেদন। চ্যাম্পিয়নশিপ লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে সকার ক্লাব ফেনীর বিপক্ষে মাঠে নেমেছিল আসরের নবাগত বসুন্ধরা কিংস। এই ম্যাচকে ঘিরে মাঠে উপস্থিত হয়েছিল চোখে পড়ার মতো দর্শক।
ম্যাচের শুরুতেই আঘাত হানে সকার ক্লাব ফেনী। মাত্র 15 মিনিটেই কিংসের জালে দুবার বল জড়ায় তারা। এরপরে যেন পাল্টাতে থাকে ম্যাচের চিত্র। আসিফুজ্জামানের শিষ্যদের আক্রমণে কাঁপতে থাকে ফেনীর রক্ষণভাগ। ফলটাও আসে দ্রুত। ম্যাচের 20 মিনিটে দারুণ এক গোল করে ব্যবধান কমান অভিজ্ঞ ফুটবলার কাঞ্চন। দ্বিতীয়ার্ধে ভাগ্য সঙ্গে থাকে কিংসদের। ম্যাচের 54 মিনিটে পেনাল্টি পায় বসুন্ধরা কিংস। স্পট কিক থেকে জালে বল জড়াতে ভুল করেননি কাঞ্চন। এরপর আক্রমণ আর পাল্টা আক্রমণে খেলা চললেও গোলের দেখা পায়নি কোনো দল। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয় উভয় দলকে। এদিকে পিছিয়ে পড়েও ড্র নিয়ে মাঠ ছাড়তে পারায় খুশি বসুন্ধরা কিংসের কর্মকর্তারা। দলের অধিনায়ক কাঞ্চনের কণ্ঠে ছিল আরও ভালো করার প্রত্যয়। হ্যাঁ, যখন 2 গোল খেয়ে গেল তখন আমি ড্রেসিং রুমে এসে কোচদের সাথে বললাম যে আমরা গত খেলা 2 গোলে পিছিয়েছিলাম, এগিয়েছিলাম, সেখানে ওরা পিছিয়ে দিত। সেখানে 2 গোল খেয়েছি, এতে আশাহত হওয়ার কিছু নেই। পুরো পূর্ণ সুযোগে খেলা উচিত। তো ওরা ছেলেরা কথা শুনেছে, যদিও আমাদের দুর্ভাগ্য যে আমাদের হয়তো আরো গোল করা উচিত ছিল। আমরা তো আশা করি আমরাই চ্যাম্পিয়ন হব। আমরা ফুটবলের হারানো গৌরবকে ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। আমাদের টার্গেট চ্যাম্পিয়ন হওয়া। আমরা প্লেয়ার যারা আছি আমরা 100% এফোর্ট দেব ইনশাআল্লাহ। আল্লাহ যদি সাহায্য করে ইনশাআল্লাহ আমরা পারবো আশা করি। তৌহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। নির্বাচনকে সামনে রেখে ইসলামী দলগুলোকে নিয়ে পৃথক জোট গঠনের উদ্যোগ। লক্ষ্য 300 আসনে প্রার্থী। ঈদের পর আনুষ্ঠানিক ঘোষণা। হজ যাত্রায় দুর্ভোগ বেড়েই চলেছে। প্রতিদিনই বাতিল হচ্ছে ফ্লাইট। বিকল্প ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিমান পরিবহন মন্ত্রী। বঙ্গবন্ধু হত্যার প্রেক্ষাপট তৈরিতে দায় এড়াতে পারে না তখনকার রাজনৈতিক দলগুলো, মত গবেষক ও বিশ্লেষকদের। কোরবানি ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় কাটাচ্ছেন গরু খামারিরা। লাভের আশা থাকলেও আশঙ্কা কেবল ভারতীয় গরু নিয়ে। এবং ভিসা জটিলতায় 5 বছর ধরে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ রেখেছে সংযুক্ত আরব আমিরাত। রেমিটেন্স হারাচ্ছে দেশ। এই ছিল নিউজ 24 সংবাদে এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।